নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল প্রভু শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যে ঘেরা ভূতের গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল। তিনি জন্মগ্রহণ করেন 1926 সালে বাংলাদেশের বিক্রমপুরে। সাহিত্যের প্রতি ছোটবেলা থেকেই তার গভীর টান ছিল, যা পরবর্তীতে অসংখ্য জনপ্রিয় কিশোর কাহিনী ও উপন্যাস রচনার মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি মূলত রহস্য, ভৌতিক ও রোমাঞ্চ গল্পের জন্য বিখ্যাত। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ভয় সমগ্র 1 ও 2, গোড়াচাঁদ, চিতার থাবা, অদ্বিতীয় সত্যজিৎ এবং করুণাবেরী রহস্য ইত্যাদি। তার লেখা গোড়াচাঁদ উপন্যাস জাতীয় পুরস্কার লাভ করে এবং জীবনের শেষ প্রান্তে তিনি বিদ্যাসাগর পুরস্কার সহ নানা সম্মান লাভ করেন। আমরা আজকের গল্পটি নিয়েছি বুকফার্ম থেকে প্রকাশিত ভয় সমগ্র প্রথম খণ্ড বইটি থেকে। বইটি সত্য বুকফার্ম কর্তৃক সংরক্ষিত। মূল চরিত্রে বৃদ্ধ ভদ্রলোক, দোকানদার, নবীন এবং চীনা পুতুল। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল। ক্লাব ঘরে বৃদ্ধ ভদ্রলোকটির মুখোমুখি আমরা বসেছিলাম। ভদ্রলোকের চুলগুলি তুষারের মতো সাদা, গালের চামড়া কুঁচকে গেছে, দুটো হাতই দস্তানায় ঢাকা। মৃদু কণ্ঠে তিনি তার কাহিনী বলছিলেন, যা কিছুটা এই রকম। আমার তখন যুবা বয়স, বাবা মা দুজনেই মারা গেছেন। তখন এত ঘিঞ্জি বসতি ছিল না, লোকজনের এত ভিড়ও ছিল না। বাবা যে ছোট দোতলা বাড়ি করেছিলেন, আমি তার মালিক এবং একমাত্র বাসিন্দা। একমাত্র বললে হয়তো ভুল হবে, কারণ নবীনও অনেক দিন ধরে ছিল। নবীন আমাদের পুরনো চাকর, ঘরের কাজকর্ম, রান্নাবান্না সবই সে করে। আমার একটা শখ ছিল প্রাচীন দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহ করার। এর জন্য কম টাকা আমি খরচ করিনি। এই সময় হঠাৎ একটা লাক্ষার বাক্স আমার হাতে এলো। চমৎকার বাক্সটি, সোনালী বার্নিশ, মসৃণ আর যেন ঝকঝক করছে। 8 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া, আর তার ভেতরটা প্রায় 5 ইঞ্চি। বাক্সর ঢাকনার ওপর কালো আলখাল্লা পরা এক চীনার ছবি। তার ডান হাতে উদ্যত তরোয়াল। ছবিটা এত জীবন্ত যে চমকে যেতে হবে। ছবির মুখটা অত্যন্ত ভয়াবহ হলেও শিল্পীর শিল্প নৈপুণ্যের তারিফ করতে হয়। নিপুণ হাতে ছোট্ট একটা মুখের মধ্যে তিনি হিংসা ও ঘৃণার অভিব্যক্তি এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে হঠাৎ দেখে মনে হয় মুখটা জীবন্ত। সময় ও কালের ঝড়ঝাপটা উপেক্ষা করে ছবিটা আজও অম্লান রয়েছে। বাক্সটা বাড়ি এনে আমি দেখলাম ওটা তালা বন্ধ। দোকানে আমাকে কোনো চাবি দেয়, তাই আমিও অতটা খেয়াল করিনি। আমি ওটা তুলে চাবির ছোট্ট ফুটোটা পরীক্ষা করছি, এমন সময় আমার মনে হলো বাক্সর মধ্যে যেন কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। আমি একটু অবাকই হলাম, কারণ ওই বন্ধ বাক্সর মধ্যে কোনো জীবন্ত প্রাণী থাকতে পারে তা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না।
একটা ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে আমি বাক্সর তালাটা খুলে ফেললাম এবং ঢাকনা খুলেই আমি প্রায় চমকে উঠলাম। একজোড়া খুদে কালো চোখ আমার দিকে তাকিয়ে আছে। কুচকুচে কালো চোখে খুদে শানিত দৃষ্টি। চোখ দুটো একটা হলদে পুতুলের মতো মুখের উপর বসানো। পুতুলের মুখটা মনে হয় সূক্ষ্ম নরম চামড়া দিয়ে তৈরি, কারণ মানুষের মুখের চামড়ার সঙ্গে তার এতটুকু প্রভেদ আমার চোখে পড়ল না। আমি বাক্সর মধ্যে হাত ঢুকিয়ে একটা আঙুল দিয়ে ওটার গাল স্পর্শ করলাম এবং সঙ্গে সঙ্গে আঙুলটা আমি সরিয়ে আনলাম। আমি হলফ করে বলতে পারি, কোনো জীবিত মানুষের গালে আঙুল ছোঁয়ালে যে রকম অনুভূতি হয়, আমারও ঠিক সেই রকম অনুভূতি হয়েছিল। এই খুদে মূর্তিটার শরীর 3.5 ইঞ্চির বেশি হবে না, কিন্তু হলদে মুখের সঙ্গে শরীরের আকৃতিগত সামঞ্জস্য এত নিখুঁত যে মনে হয় যেন শিল্পী সবকিছু মেপে মূর্তিটাকে বানিয়েছেন। মূর্তিটার গায়ে কালো সিল্কের আলখাল্লার মতো একটা পোশাক এবং পায়ে একটা কালো জুতো। কোমরে একটা কারুকার্য করা তরোয়ালের খাপ। খাপের ওপর দিকে তরোয়ালের হাতলটা দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে দুটো আঙুল দিয়ে সন্তর্পণে হাতলটা চেপে ধরে তরোয়ালটা বের করে আনলাম। ওটা আকারে একটা দেশলাইয়ের কাঠির মতো ঠিকই, কিন্তু অত্যন্ত ক্ষুরো ধার। আমি ওটাকে আবার খাপে ঢুকিয়ে বাক্সর ঢাকনার উপর যে ছবিটা ছিল সেটার দিকে তাকালাম। আমার মনে কোনো সন্দেহ রইলই না যে ওই ছবিটারই অবিকল নকল হলো এই মূর্তিটা। আমি কৌতূহলী হয়ে মূর্তির একটা হাত আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আশ্চর্য! চামড়ার তলায় হাড়, শিরা, উপশিরা সবই যেন আমি অনুভব করতে পারছি। আঙুলগুলিও আলাদাভাবে নাড়ানো যাচ্ছে। প্রত্যেকটি আঙুলের ডগায় ছুঁচলো নখ। বাক্সর ঢাকনার তলার দিকে চীনা ভাষায় কি যেন একটা লেখা ছিল। আমি ঢাকনা বন্ধ করে বাক্সটাকে একটা টেবিলের উপর রেখে দিলাম। সেদিন রাত্রে আমার ফিরতে অনেক দেরি হলো। প্রায় একটা। সিঁড়ি দিয়ে দোতলায় আমার শোবার ঘরে যাব এমন সময় মনে হলো একতলায় যে ঘরে বাক্সটা রেখেছিলাম সেই ঘর থেকে কেমন একটা শব্দ আসছে। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, বাড়িটাও তৈরি করেছিলেন নিজের তত্ত্বাবধানে, অনেকটা বিলিতি কায়দায়। সদর দরজায় ইয়ের লকের ব্যবস্থা। ঘরের জানালাগুলো গড়াধীন হলেও দামি কাচের সার্সি লাগানো এবং বসবার ঘরে শীতকালের জন্য একটা ফায়ার প্লেসেরও ব্যবস্থা ছিল। শব্দটা আমার কানে আসতেই ঘরের দরজা খুলে আমি আলো জ্বালালাম। টেবিলের উপর রাখা বাক্সটার উপর আমার চোখ পড়তেই দেখলাম বাক্সর ঢাকনাটা খোলা। আমি একটু অবাক হই বাক্সর ভেতরে উঁকি মারলাম। কি আশ্চর্য! পুতুলটা তো নেই। আমি মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমার শোবার ঘরে চলে এলাম।
এবং রাত্রে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে ভাবতে অবশেষে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে আমি নিচে নেমে এলাম। টেবিলের উপর বাক্সটা আছে ঠিকই, কিন্তু রাত্রে আমি ওটা ঢাকনা খোলাই দেখেছিলাম, যদিও এখন সেটা বন্ধ। আমি ঢাকনা খুলতেই পুতুলটা আমার চোখে পড়ল। খুদে চোখ দুটো অমঙ্গল ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা অদ্ভুত জিনিস আমার নজরে পড়ল। ঢাকনার উপর যে চীনে লোকটার ছবি ছিল, তার তরোয়ালের ডগায় ক্ষীণ লাল রঙের একটা ছোপ। আমার স্পষ্ট মনে আছে গতকাল ওই ছোপটা আমি দেখিনি। চা খেতে খেতে আমি খবরের কাগজটা খুলে বসলাম। প্রথম পাতাতেই বড় বড় হরফে শিরোনামা একটা সংবাদ সহজেই আমার দৃষ্টি আকর্ষণ করল। নৃশংস হত্যাকাণ্ড। গতকাল রাত্রে জেমস অ্যান্ড কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার প্যাটারসনকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। তীক্ষ্ণ অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত তার দেহ পথের ওপর পড়ে থাকতে দেখা যায়। কেন জানি না আমার মনটা একটা অস্বস্তিতে ভরে গেল। পরদিন সকালে কি মনে করে আমি ওই বাক্সর ঢাকনার উপর আঁকা ছবিটা ভালো করে লক্ষ্য করলাম, এবং লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমার স্বীকার করতে লজ্জা নেই, আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। উদ্যত সেই তরোয়ালের উপর লাল ছোপটা প্রসারিত হয়ে আরো একটু নিচে নেমেছে। আমি আঙুল দিয়ে জোরে জোরে ঘষলাম, কিন্তু লাল দাগটা উঠল না। আমি বাক্সটা খুলে পুতুলের কোমরের খাপ থেকে খুদে তরোয়ালটা তুলে ধরলাম। আমার সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। সেটারও ডগায় রক্তের মতো লাল ছোপ। ঢাকনার উপর ছবিতে যতটুকু নেমেছে, তরোয়ালেরও ঠিক ততটুকু লালচে হয়ে আছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা আবার খাপে পুরে বাক্সটা বন্ধ করে দিলাম। আশ্চর্য ব্যাপার এই যে সেদিনও খবরের কাগজে এক নৃশংস হত্যার ঘটনা আমার চোখে পড়ল। দুটো হত্যাই যে একই ধরনের এবং একই লোক বা দলের কাজ, সে বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। আমার মনে একটা ক্ষীণ সন্দেহ উঁকি দিতে লাগলো। লাক্ষার বাক্সে খুদে পুতুলটার সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের কি কোনো সম্পর্ক আছে? কিন্তু কিন্তু তাও কি সম্ভব? সমস্ত ব্যাপারটাই ভীষণ অবিশ্বাস্য। বাক্সর ঢাকনার তলার দিকে চীনা ভাষায় যা লেখা ছিল তার ঠিক অনুলিপি করে চীনা ভাষায় দক্ষ আমার এক বন্ধুর কাছে সেটা ডাকে পাঠিয়ে দিলাম। তাকে অনুরোধ করলাম যেন লেখাটার পাঠোদ্ধার করে আমাকে ফিরতি ডাকে পাঠিয়ে দেয়।
তারপর যে দোকান থেকে বাক্সটা কিনেছিলাম সেই দোকানের মালিকের সঙ্গে দেখা করে বাক্সটার ইতিহাস জানতে চাইলাম। দোকানদার তার খাতাপত্র দেখে বলল, চীন দেশে তৈরি সেই লাক্ষার বাক্সটার কথা জানতে চাইছেন তো? দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছি। ওটার নাম্বার ছিল ৭৬, ৩০ টাকায় বিক্রি হয়েছে। আপনি ওটা জলের দামে পেয়েছেন। চাবিটি ছিল না, তাই অত কম দামে ছেড়ে দিতে হয়েছে। ওটার মালিক ছিলেন মিস্টার জোন্স। ভদ্রলোক একটা বিলিতি কোম্পানিতে বড় সাহেব ছিলেন। বিয়ে থা করেননি, কাজেই সংসারে কেউ ছিল না। সম্প্রতি চীনে বেড়াতে গিয়ে বাক্সটা তিনি সংগ্রহ করেন, কিন্তু হঠাৎ একটা আকস্মিক কারণে তার মৃত্যু হয়। তিনি উইল করে তার সমস্ত সম্পত্তি এক খ্রিস্টান সোসাইটিকে দান করে যান। তারাই তার মৃত্যুর পর কিছু জিনিসপত্র নিলামে বিক্রির ব্যবস্থা করেন। দোকানের মালিক বাক্সটা ওই নিলামেই কিনেছিলেন। আমি বাড়ি ফিরে এলাম। রাত্রে খাওয়া দাওয়া সেরে যথারীতি আমি শুয়ে পড়লাম। গভীর রাত, কটা বাজে ঠিক জানি না। কেন জানি না হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। টেবিলের উপর রাখা টাইম পিসের রেডিয়াম ডায়ালে দেখলাম ঠিক 12টা বেজেছে। চারদিক নিস্তব্ধ। একটা অজানা ভয় আমার বুকে যেন পাথরের মতো চেপে বসেছে। ঠিক তারপরই আমি বাইরের রাস্তায় জুতোর শব্দ শুনতে পেলাম। শব্দটা যেন আমার মাথার সামনের জানালার ঠিক তলা থেকে শুরু হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি ধর্মর করে বিছানা থেকে উঠে পড়লাম। মনের মধ্যে কি যেন একটা খচখচ করছে। দোতলায় আমার শোবার ঘর এবং ঠিক নিচের ঘরেই লাক্ষার সেই বাক্সটা ছিল। আমি একতলায় নেমে ওই ঘরে ঢুকে আলো জ্বাললাম। দেখলাম জানলাটা খোলা, যেন কেউ নিপুণ হাতে ছিটকিনিটা খুলে রেখেছে। আমি ঘুরে বাক্সটার দিকে তাকালাম। ওটার ঢাকনাটা খোলা। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। বাক্সর ভেতরটা খালি, পুতুলটা তার ভেতরে নেই। ঘরের জানালাটা খোলাই ছিল। আমি আবারও মনের মধ্যে বিভিন্ন প্রশ্নকে প্রশমিত করে নিজের শোয়ার ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে শুয়ে এই অবিশ্বাস্য ঘটনার কথা ভাবতে ভাবতে একসময় আমি ঘুমিয়ে পড়লাম। পাতলা ঘুমের মধ্যে একবার যেন মনে হলো নিচের ঘরের জানলাটা কেউ আস্তে আস্তে বন্ধ করে দিল। পরদিন সকালে বাক্সর মধ্যে যথারীতি পুতুলটাকে দেখতে পেলাম এবং আরও দেখলাম যে বাক্সর ঢাকনায় এবং পুতুলের কোমরবন্ধ তরোয়ালে সেই লাল দাগটা বেড়ে প্রায় হাতলের কাছে পৌঁছেছে। পরদিন সকালে কাগজে আরও একটা নৃশংস হত্যার কাহিনী পড়লাম। ধারালো অস্ত্র দিয়ে আততায়ী হত ব্যক্তিকে যেন যেন ফালা ফালা করে ফেলেছে।
পুলিশ রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। সন্দেহ বসে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সমস্ত কাগজগুলি যেন মুখর হয়ে উঠেছে। শুধু একটা ব্যাপার পুলিশ জানতে পেরেছে, তা হলো এই যে নিহত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। সুতরাং আন্দাজ করা কঠিন নয় যে একটা আক্রোশী এই নৃশংস হত্যাকাণ্ডগুলির মূল কারণ। এদিকে আমিও নানা সূত্রে অনুসন্ধান করতে শুরু করলাম। অনেক ছোটাছুটির পর একটা সূত্র আমি আবিষ্কার করলাম। হত ব্যক্তিদের এক পূর্বপুরুষ ছিলেন কর্নেল বার্টন। তার সম্বন্ধে খোঁজ খবর করে জানতে পারলাম ইংরেজ আমলে তিনি ভারতের সামরিক বাহিনীতে ছিলেন এবং পরে চীনে মোতায়েন ব্রিটিশ সৈন্যবাহিনীতে তাকে বদলি করা হয়। 1900 খ্রিস্টাব্দে চীনে এক গোঁড়া ধর্মীয় সম্প্রদায়ের সশস্ত্র অভ্যুত্থান কঠোর হস্তে দমন করার পুরস্কার স্বরূপ তাকে সম্মানিত করা হয় এবং ঠিক তার 4 বছর পরে অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে হংকং এক অজ্ঞাত আততায়ীর হাতে তিনি নিহত হন। আমি যেদিন এই ঘটনার কথা জানতে পারলাম সেই দিনই আমার বন্ধুর কাছ থেকে আমি চিঠি পেলাম। সে চীনা ভাষায় লেখা লিপিটার পাঠোদ্ধার করে পাঠিয়েছে। আমি সেটা পড়লাম। আমি প্রতিশোধ নেব। আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পুতুলটা মন্ত্রপুত এবং কর্নেল বার্টনের ওপর বিজাতীয় আক্রোশ বসে ওই গুপ্ত ধর্মীয় সম্প্রদায় ওটাকে বার্টনের আত্মীয় স্বজন নিধন যজ্ঞে নিযুক্ত করেছে। আমি বাক্সর ডালাটা খুললাম। পুতুলটা যেন ব্যঙ্গ ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সেদিনই আমি মনস্থির করে ফেললাম বাক্সটাকে বিদায় করতেই হবে। ওটা যেন আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বেশ অনেক রাত্রে বাক্সটাকে হাতে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে চেতলা ব্রিজটা বেশি দূরে নয়। বর্ষাকাল, গঙ্গার জল দুকুল ছাপিয়ে গেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ব্রিজের ওপরটা একেবারে ফাঁকা। সুযোগ বুঝে আমি বাক্সটাকে সজোরে গঙ্গা বক্ষে বিসর্জন দিলাম। ঝপ করে একটা শব্দ হলো, আর ঠিক সেই সময় টালিগঞ্জ থানা থেকে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষণা করল। ঘণ্টার ধ্বনি মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদী থেকে একটা চিৎকার আমার কানে ভেসে এলো। কোনো এক মানুষের আর্তচিৎকার। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো, আর বৃষ্টির শব্দ ভেদ করে আরো একটা শব্দ আমার কানে ভেসে এলো। কেউ যেন গঙ্গায় প্রবল স্রোতের বিরুদ্ধে হাত পা ছুঁড়ে জীবন মরণ সংগ্রাম করছে। কয়েক মিনিট মাত্র, তারপরই আমি একটা পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। একটা ভয়ানক আতঙ্কে আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু পা ওঠাতে পারলাম না। যেন নড়বার ক্ষমতাটুকু পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি।
বৃষ্টি জোরে পড়ছিল, সবকিছু ঝাপসা। আর সেই পায়ের শব্দটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। ক্রমেই বৃষ্টির মধ্যে দিয়ে একটা মূর্তি অস্পষ্ট আকার নিতে লাগলো। তারপর এক সময় দৈত্যের মতো চেহারার একটি লোক আমার কাছে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে সেই লাক্ষার বাক্সটা। আমি বোবার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ভয়ে উৎকণ্ঠায় আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেই দৈত্যের চেহারার লোকটির একজন চীনা, সাধারণ চীনাদের চাইতে অনেক লম্বা, চওড়া বুক এবং কাঁধ। হলদে মুখের নিষ্ঠুরতার ছাপ ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। অপ্রাকৃতিকভাবে একটা লাল আলো তার মুখের ওপর পড়েছে। আমার ঘরে সেই পুতুলটার মুখই যেন আমি দেখছি। শুধু পুতুলটা অনেক গুণ বড় হলে যে মানুষের আকার নেবে, আমার সামনে দাঁড়ানো চিনেটা ঠিক তাই। তার সর্বাঙ্গ সিক্ত, পোশাক থেকে জল ঝরছে। আমার দিকে তীব্র দৃষ্টিতেও তাকালো, রাগে ফেটে পড়তে চাইছে, যেন ওই দুই চোখ আমাকে এই বুঝি ধ্বংস করে দিল। আমি মনে মনে ঈশ্বরের নাম জপতে লাগলাম। এই বুঝি ও খাপ থেকে তরোয়াল বের করে আমাকে কোপ মারে। ওর হাতটাও তরোয়ালের হাতলের ওপর নড়াচড়া করছে। একটু যেন ওর দোনামোনা ভাব। কিন্তু আমাকে বোধহয় ও নগণ্য ভেবে মুখে একটা তাচ্ছিল্যের ভঙ্গি করে হঠাৎ বড় বড় পা ফেলে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে বাক্সটাকে যথারীতি আবার আমার টেবিলের উপর দেখতে পেলাম। তরোয়ালটা সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। পরের দিন সংবাদপত্রে আরেকটি মর্মান্তিক হত্যার খবর আমার চোখে পড়ল। বলা বাহুল্য, হতভাগ্য ব্যক্তিটিও একজন ইংরেজ। বোধহয় যে রাত্রে আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম, সেই রাত্রের হত্যাটাই ওর জিঘাংসার শেষ বলি হলো। কিন্তু কর্নেল বার্টেনের ওপর বিজাতীয় বিদ্বেষবশত তার বংশধরদের নিশ্চিহ্ন করার জন্য যে হত্যালীলা ও শুরু করেছিল, সেই জিঘাংসা চরিতার্থ হলেও নৃশংস হত্যাকাণ্ড কিন্তু ওখানেই থামেনি। খুনের নেশায় বোধহয় ওই চীনের জল্লাদটা উন্মাদ হয়ে উঠেছিল। নিরীহ লোকও তার তরোয়ালের আঘাতে প্রাণ হারাতে লাগলো। আমি বসবার ঘরে বসে আছি, হঠাৎ একদিন নবীন আতঙ্কগ্রস্তের মতো এসে বলল, আমাদের পাড়াতেই এক ভদ্রমহিলা, তার শোবার ঘরে গভীর রাতে নৃশংসভাবে খুন হয়েছেন। ভদ্রমহিলা একা ফ্ল্যাটে ছিলেন, তার স্বামী অফিসের কাছে বাইরে গিয়েছিলেন, আর সেই সুযোগে খুনি তার কাজ হাসিল করেছে। ইতিমধ্যে
আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। ওই জল্লাদটা যেন আমাকে জাদুমন্ত্র বলে বশ করে ফেলেছে। ওর প্রভাব আমি মর্মে মর্মে অনুভব করি। সত্যি কথা বলতে কি, আমাদের দুজনের মধ্যে যেন একটা যোগসূত্র গড়ে উঠেছে। প্রতিটি হত্যার পর ও যেন আমার সঙ্গে উল্লাস করতে চায়, আমিও ওর গোপনীয়তা রক্ষা করার প্রয়াস পাই। কখন মাঝরাত হবে আর জল্লাদটা জেগে উঠবে, এই প্রত্যাশায় সন্ধ্যের পর থেকেই আমার মধ্যে যেন একটা উন্মাদনা দেখা দেয়। কিন্তু এরপর থেকে ক্রমশ আমিও ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। আমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্যই আমাকে ওর প্রয়োজন হয়েছিল, কিন্তু এখন ওর মুখের ভাবে ও পরিবর্তনে আমার মনে হতে লাগলো আমিও হয়তো আর নিরাপদ নই। আমি পুতুলটার মধ্যে যেন একটা বিদ্রূপের আভাস লক্ষ্য করলাম। গভীর রাত্রে রক্তের নেশায়ও বেরিয়ে পড়ত। ফিরে আসার পর সাফল্যের আনন্দে ওর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত। আমরা দুজনে ভীষণ হাসাহাসি করতাম। কিন্তু এখন আরো আমার সঙ্গে হাসাহাসি করে না। আমাকে লক্ষ্য করেই হাসে বটে, কিন্তু সেটা উপহাসের হাসি। সেই হাসির মর্ম বুঝতে আমার আর দেরি হয় না। আমিও বুঝতে পারি আমারও দিন ঘনিয়ে এসেছে। কিন্তু জল্লাদটা আমার বিচার বুদ্ধিকে আমল না দিয়ে বড় ভুল করেছিল। রাত 12টার পর ও অজেয় হয়ে ওঠে, কিন্তু ভোর থেকে রাত 12টা পর্যন্ত ও যে অসহায় পুতুল ছাড়া আর কিছু নয়, এই সত্যটা আমার কাছে আর গোপন ছিল না। আমি স্থির করলাম ও আঘাত হানবার আগে আমি ওকে ধ্বংস করে দেব। নবীনকে আমি কদিনের ছুটি দিলাম। এক সন্ধ্যায় বেশ কিছু শুকনো কাঠ নিয়ে আমি আমার ফায়ার প্লেসটায় আগুন জ্বালালাম। আগুন বেশ ভালো রকম জ্বলে ওঠার পর আমি লাক্ষার বাক্সটা সেই ঘরে নিয়ে এলাম। শয়তানটাকে একবার শেষ দেখার প্রলোভন আমি সম্বরণ করতে পারলাম না। ডালাটা খুলে আমি ওর মুখের দিকে তাকালাম। শয়তানটার মুখে সেই একই অশুভ অভিব্যক্তি একটুও বদলায়নি। আমি নিজের মনে উন্মাদের মতো একটা হাসি হেসে বাক্সর ডালাটা বন্ধ করে ওটাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলাম। লাক্ষার বাক্স মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। লেলিহান আগুনের শিখায় জীবন্ত দগ্ধ প্রাণীর মতোই যেন ও ছটফট করছে। ও চিৎকার করে উঠল। একটা ক্ষীণ শব্দ আমার কানে ভেসে এলো বটে, তারপর পুতুলটা ভস্মে পরিণত হলো। চামড়া পোড়ার একটু কটু গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি ঘরের সব জানালাগুলো খুলে দিলাম। মুক্ত বাতাস ঘরে ঢুকতেই অনেক দিন পরে
আমি নিজেকে মুক্ত, স্বাধীন অনুভব করলাম। হঠাৎ একটা সত্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। এতদিন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যেন আমি নিজেকে ওর জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলেছি। এ কথা আমি কোনো মতেই অস্বীকার করতে পারি না। যে রাত্রে আমি ওকে পুড়িয়ে ফেললাম, সেই রাত্রে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ওই শয়তানটা যত লোককে হত্যা করেছে তাদের সকলের হৃৎপিণ্ডের রক্ত একটা গামলায় ভরা রয়েছে। তারপর কেউ যেন সেই রক্তে বারবার আমাকে হাত ধুতে বাধ্য করছে এবং ক্রমশ আমার দু হাত রক্তে রাঙা হয়ে উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পেয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। হঠাৎ কি একটা মনে হতে আমি নিজের হাতের দিকে তাকালাম। আমার নিজের হাতের দিকে দৃষ্টি পড়লো, আর সঙ্গে সঙ্গে একটা হতাশা ও আতঙ্কে আমার গলা দিয়ে একটা আর্তস্বর বেরিয়ে এলো। সেদিনের পরিষ্কার আলোয় আমি সভয়ে দেখলাম আমার হাত দুটো সত্যি রক্তাক্ত মনে হচ্ছে, যেন সদ্য রক্তের মধ্যে আমি হাত ডুবিয়েছি। আমি বিছানা ছেড়ে নেমে বাথরুমের দিকে দৌড়ে গেলাম। সাবান দিয়ে খুব ভালো করে আমার দু হাত ধুয়ে ফেললাম, কিন্তু লালচে ভাবটা আর কিছুতেই আমার হাত থেকে গেল না। বৃদ্ধ ভদ্রলোক এইটুকু বলে থামলেন। আপনারা বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না। ভাবছেন আমি এক খোঁজাখুরি গল্প ফেটেছি। হায় রে, তা যদি সত্যি হতো, কিন্তু আমার কাহিনীর এক বর্ণ মিথ্যে নয়। এই দেখুন। ভদ্রলোক টান দিয়ে দু হাতের দস্তানা খুলে ফেললেন, আর আমরা সবাই সবিস্ময়ে লক্ষ্য করলাম ভদ্রলোকের দু হাতের আঙুলের ডগা থেকে কবজি পর্যন্ত লালচে যেন এক গামলা রক্তের মধ্যে হাত দুটোকে ডোবানো হয়েছে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল। দোকানদারের ভূমিকায় শ্রী মৃগাঙ্ক শেখর দাস, নবীনের ভূমিকায় সায়ক, সূত্রধার গল্প পাঠে এবং বৃদ্ধ ভদ্রলোকটির ভূমিকায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী সকল প্রজেক্টের আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।